গ্রামটির নাম ছিল মিনতিপুর। এই গ্রামেই বাস করত একজন চাষি, যার নাম ছিল লোকমান মিয়া। লোকমান মিয়ার চাষের জমির পরিমাণ ছিল অনেক কম। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো। আজ তোমাকে নিয়ে শহরে ঘুরতে যাব, আর রাতের বেলা একটা সিনেমা দেখে তবেই বাড়ি ফিরবো। কি বলো? কি ব্যাপার, কর্তা মশাই আজ বেজায় খুশি? তা হয়েছেটা কি? আগে সুসংবাদটা তো শুনি। এই তো তুমি ধরে ফেলেছো ঠিক। নিশ্চয়ই একটা কোনো ভালো সংবাদ আছে। 10 বছর ধরে তোমার ঘর করছি, আর এটা জানতে পারবো না তুমি কিসে খুশি হও, কিসে দুঃখ পাও? আমি সব কিছুই বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো কেন আমি খুশি হয়েছি। এবার আমাদের জমিতে দ্বিগুণ ধান হয়েছে, ফসলের কোনো অভাব নেই গো, আর তাই আমার মন বেজায় খুশি। ওমা, তাই নাকি? ঠিক আছে তাহলে, কিন্তু আজ আমাকে একটা ভালো শাড়ি কিনে কিন্তু দিতেই হবে, আর আমাদের মেয়েটার জন্য একটা ভালো জামা কিনবো। তার বলতে 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে আমার। চন্দ্রা, ও চন্দ্রা, কোথায় গেলি রে মা? বাবা যে তোকে ডাকছে, সেদিকে কোনো খেয়ালই নেই কি তোর? বাবা, ও বাবা, বাবা দেখো না, আমি ছোট্ট একটা মাছ মেরে এনেছি। এই মাছটাকে আমি একটা বোতলে ভরে রাখবো। ওই দেখো কাণ্ড, বোতলের মধ্যে মাছ ভরে রেখেছে। ও তো মারা যাবে। মাছটাকে তুই পুকুরে ছেড়ে দিয়ে আয় মা, যা। সত্যি বাবা? সত্যি কি মাছটা মারা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি বরং ওকে পুকুরেই ছেড়ে দিয়ে আসছি। একটা জিনিস খেয়াল করেছো? মেয়েটা আমার পশু পাখির প্রতি অনেক দয়া মায়া। যেখানেই কোনো পশু পাখি দেখে তাকে ভালোবাসতে শুরু করে দেয়। তুমি ঠিকই বলেছ, এটা আমি আগেও খেয়াল করেছি। এখন যাও দেখি, মা আর মেয়ে মিলে খুব ভালো করে সাজগোজ করো। আজ আমরা সবাই মিলে সিনেমা দেখব, কেমন? বাবা, ও বাবা, শোনো শোনো, ওই মানুষেরা আজকে অনেক খুশি হয়েছে। তাদের নাকি এবছর ফসলের পরিমাণ অনেক বেড়ে গেছে। তাই নাকি? এ তো খুব ভালো খবর। মানুষের ফসল যত বাড়বে আমাদের ততই লাভ। আমরা সারা বছর পেট ভরে খেতে পারবো রে। তোমার কথা শুনে নাকি একেবারে গা জ্বলে যায়। এমন ভাবে বলছো, মনে হচ্ছে যেন মানুষেরা আমাদের জন্য খাবার বেড়ে রেখেছে। তা তুমি ঠিকই বলেছ। মানুষেরা যত রোজগার করুক না কেন, কখনো আমাদেরকে নিজ থেকে খেতে দেয় না। সেই তো আমাদের চুরি করেই খেতে হয়। তারপরেও যদি একবার টের পায় আমরা ওদের ফসল খেয়েছি, তাহলে ওরা আমাদের ওপর অনেক রেগে যায় আর আমাদেরকেও মেরে ফেলে। না বাবা, তুমি ভুল করছো। মানুষটা তো নির্দয় নয়। ওই যে একটা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছ না, ওর নাম হলো চন্দ্রা। ও একদিন আমাকে ধরে ফেলেছিল, কিন্তু আমাকে মারেনি, আদর করে ছেড়ে দিয়েছে। সব মানুষ তো আর একরকম নয়। মানুষের মধ্যেও ভালো আছে, খারাপ আছে, তাই না? কিন্তু চন্দ্রার মা অনেক দুষ্ট। সেদিন যেন কি একটা ওষুধ দিয়েছিল যাতে আমরা সবাই মরে যাই। আমি তো চালাকি করে তোদেরকে নিয়ে অন্য জায়গায় সরে পড়েছি, তাই কোনো রকমে বেঁচে গেছি রে। সবচেয়ে ভালো হতো যদি আমরা মানুষের সাথে কথা বলতে পারতাম, তাহলে ওরা আমাদের এত কষ্ট দিত না। না 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 না, মানুষের সাথে কথা বলে কোনো লাভ নেই। এর চেয়ে বরং আমরা অপেক্ষা করি, যখন নতুন ফসল ঢুকবে আমরা নতুন নতুন ধান খেতে পারবো রে। আর নতুন ধান খাওয়ার মজাই আলাদা। ও বাবা, ওরা বলছিল আজ নাকি ওরা শহরে যাবে সিনেমা দেখতে।
আমিও ওদের সাথে যেতে চাই, আমিও সিনেমা দেখব। সিনেমা দেখা মানুষের কাজ, আমাদের নয়। আমরা কেন সিনেমা দেখবো? চল আমরা তিনজন মিলে একটু জঙ্গল থেকে ঘুরে আসি। গিন্নি, ও গিন্নি, আজ তো নতুন ধান উঠেছে, একটু ভালো করে পায়েস রান্না করো। অনেকদিন হয়ে গেল পায়েস খাই না। আচ্ছা বাবা, ঠিক আছে। তোমার মেয়ে আজ কদিন ধরে বলছিল বেন্নি ধানের পায়েস খাবে। আমি পায়েস রান্নার ব্যবস্থা করছি কি। কেউ কে আছো গো? আমায় একটু পানি খাওয়াও তো, তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে যে। আহ, এই অসময় আবার কে এলো বলো তো? এই দুপুরবেলা কোথা থেকে যে এসব লোকজন আসে কিছুই বুঝতে পারি না। এমন করে কথা কেন কইছো? একজন গরিব ভিখারি এসেছে, একটু পানি তো চেয়েছে। তুমি বরং ঘর থেকে একটু পানি এনে দাও। নাও, এখানে পানি আছে, পানিটা খেয়ে নাও। আরে বাহ, কি সুন্দর পায়েসের গন্ধ বেরিয়েছে। নিশ্চয় নতুন ধানের পায়েস রান্না করছিস। কত বছর হয়ে গেল এমন পায়েসের গন্ধ পাইনি। এই তোমাদের নিয়ে হয়েছে যত জ্বালা। যখন পায়েসের গন্ধ পেয়েছো, সাথে সাথে তোমাদের জিভে পানি চলে এলো, তাই না? আহ, অমন করে কেন কথা বলছো? বুড়িমার নিশ্চয়ই পায়েস খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে বুড়িমা, কিছুক্ষণ অপেক্ষা করো, নিশ্চয়ই পায়েস রান্না হয়ে যাবে। আমি পায়েস খাওয়ার জন্যই কথা বলিনি, পায়েসের খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, তাই এই কথা বললাম। আরে বুড়িমা, তুমি আমার স্বামীর কথায় কিছু মনে করো না তো। ও একটু রাগী লোক। আমি তোমাকে পায়েস না খাইয়ে কোথাও ছাড়ছি না। একটু অপেক্ষা করো বুড়িমা, আমি তোমাকে গরম গরম পায়েস দিচ্ছি। কত মজা হয়েছে পায়েসটা। অনেক দিন হয়ে গেল এমন সুস্বাদু পায়েস খাইনি। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক রে মা। আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করো বুড়িমা। এবার আমাদের ফসল অনেক ভালো হয়েছে, সারা বছর যেন আমাদের কোনো অভাব না হয়। আশীর্বাদ করো বুড়িমা। শোন, একটা কথা আছে, স্রষ্টার সেবার মধ্যে দিয়েই সৃষ্টির সেবা করা হয়। এই যে তোরা আমায় পায়েস খাওয়ালি, আজ আমি মন থেকে খুব খুশি হয়েছি, আর তোদের জন্য আশীর্বাদ করছি। তোদের ফসল কখনোই কমবে না, দেখবি ফসল বেড়েই যাবে। এই ফসল খেলেও কখনো শেষ হবে না। কি যে বলো না বুড়িমা, খেলে কি আর ফসল থাকবে? খেতে থাকলে তো ফসল শেষই হয়ে যাবে। না না, এই ফসল কোনো সাধারণ ফসল না রে, এই ফসল হলো জাদুকরি ফসল। যাক, এখন এইসব কথা বলে আর লাভ নেই, সময় হলে সত্যিটা ঠিক বুঝতে পারবি। এখন আমি যাই রে। এই বুড়িমা কি বলে গেল বলো তো? আমি তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। জাদুকরি ফসল বলতে উনি কি বোঝালেন? আহ, বাদ দাও তো, বুড়িমার বয়স হয়েছে, মাথা ঠিক নেই, কি বলতে কি বলেছে, আর তুমি এসব ধরে বসে আছো। না না, আমার কাছে ব্যাপারটা মোটেও সহজ মনে হলো না। তার কথার মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল। দেখলি না কেমন করে টেনে টেনে কথা বলছিল?
তোমার মাথায় আসলে গোবর পোড়া। দাও দাও, খেতে দাও। পায়েসের গন্ধ পেয়ে পেটে পাক দিচ্ছে আমার। আর আমার মেয়ে চন্দ্রা কোথায়? ওকেও ডাক দাও। একসাথে বাপ বেটি বসে পায়েস খাবো। ডাক দাও, ডাক দাও। আরে কোথায় গেলি গো? দেখো দেখো, মানুষেরা বাটিতে করে কি যেন খাচ্ছে। অনেক ঘ্রাণ বেরিয়েছে। মা, ও মা, আমারও খুব পায়েস খেতে ইচ্ছে করছে। ওরা পায়েস খাচ্ছে মা, আমাকে একটু পায়েস এনে দাও না। এই মানুষের সাথে থাকতে থাকতে তোর স্বভাবটা একদম মানুষের মতো হয়ে গেছে, শুধু খাওয়ার চিন্তা। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা যখন ওরা সবাই ঘুমিয়ে থাকবে আমি তোকে পায়েস এনে দিব। না না, এ কাজ মোটেও করতে যেও না। চুরি করা একদম ভালো অভ্যাস নয়। ওরা যদি একবার টের পায় তাহলে আমাদের বিষ খাইয়ে মেরে ফেলবে। তুমি শুধু শুধু বেশি চিন্তা করো, ওরা বুঝতেও পারবে না। রাতের বেলা রান্না করে যখন ওরা পায়েসের পাতিল রেখে দেবে, আমি ওখান থেকে খোকার জন্য একটু পায়েস চুরি করে আনবো। কি মজা, কি মজা, কি মজা, আমরা পায়েস খাবো। কি মজা, কি মজা। শোনো বাবা, তোমার কিন্তু মানুষের মতো এরকম খাওয়ার অভ্যাস করলে চলবে না। তুমি হচ্ছে ইঁদুর, তোমাকে খেতে হবে ধান আর শস্য। এসব মানুষের খাবার খেয়ে অভ্যেস করলে এর পরিণতি কিন্তু ভালো হবে না, বলে দিলাম। হ্যাঁ বাবা, তোমার বাবা একদম ঠিক কথা বলেছে। এসব মানুষের খাবার আমাদের নয়, আর চুরি করা তো অনেক বড় অপরাধ। আর কোনোদিন কিন্তু এসব খেতে চাইবে না। আজকে কিন্তু শেষ। ওগো শুনছো? তাড়াতাড়ি একটু এদিকে এসো তো। দেখো দেখো কি হয়েছে। কি ব্যাপার? এই সাত সকালে চিৎকার করছো কেন? তোমার জন্য শান্তি মতো একটু ঘুমোতেও পারছি না। ধ্যাৎ। তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে শান্তিতে আসো, আর এইদিকে দেখো পায়েসের পাতিলটাকে কি যেন ফুটো করে ফেলেছে। কি বলছো কি তুমি? এ কাজ কে করবে বলো তো? আমার তো মনে হয় নিশ্চয়ই এটা কোনো ইঁদুরের কাজ। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আগে তো রান্নাঘরে কখনো এমন দেখিনি। হঠাৎ করে ইঁদুর কোথা থেকে এলো? তা নয় তো কি, দেখেই তো বোঝা যাচ্ছে ইঁদুর দাঁত দিয়ে পাতিল ফুটো করে পায়েস খেয়েছে। দাঁড়াও, আমি মজা দেখাচ্ছি। না না, কিছু করার দরকার নেই। অবলা প্রাণী, শুধু শুধু ওকে কষ্ট দিও না। তোমার একটু বেশি দরদ। এত বেশি দরদ থাকা ভালো না। এদিকে ইঁদুর সব খাবার খেয়ে শেষ করে ফেলেছে, আর তোমার ওদের প্রতি দরদ কমছেই না। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা আমরা ওকে ক্ষমা করে দিলাম। ওদের তো খাবার অধিকার আছে। এরপর যদি কখনো এমন করে তাহলে নিশ্চয়ই ইঁদুরকে শাস্তি দেব। একটা জিনিস তুমি খেয়াল করে দেখেছো? 1 মাস হয়ে গেছে তুমি নতুন ফসল ঘরে তুলেছো, কিন্তু রান্না করার পরেও চালের পরিমাণ কমছে না, বরং দিন দিন বেড়েই যাচ্ছে। আমিও তো তাই ভাবছি, চাল কেন শেষ হচ্ছে না। আচ্ছা, তোমার ওই বুড়িমার কথা মনে আছে? একদিন তুমি পায়েস রান্না করে খাইয়েছিলে, তারপর সে বলেছিল আমাদের ফসলকে নাকি সে জাদুকরি ফসলে পরিণত করেছে। মনে আছে তোমার? ওই বুড়িমার কথা কেন মনে থাকবে না বলো তো? দেখলি তো, আমার কথাই সত্যি হলো। ওই বুড়িমার আশীর্বাদে আজকে আমাদের ফসল জাদুর ফসল হয়ে গেছে, আর তাই এতবার খাবার পরও ফসল কমছে না। আমাদের আর কোনো দুশ্চিন্তা করতে হবে না, সারা বছর পেট ভরে ভাত খেতে পারবো। দেখলে তো, চাল যেভাবে বেড়ে যাচ্ছে, ভাতের কোনো অভাব হবে না। একদম ঠিক কথা বলেছো। চাল রান্না করলেও শেষ হচ্ছে না। এবার থেকে আর হিসেব করে ভাত খাবো না, পেট ভরে ভাত খাবো।
আর দুবারের শাকে 3 বেলা রান্না করব। দাও দাও দাও, এখন আমাকে ভাত খেতে দাও। আমাকে আবার মাঠে কাজ করতে যেতে হবে। ওগো শুনছো, কয়েকদিন ধরেই খেয়াল করছি এই চাষির বউ তার চালগুলো খুব যত্ন করে লুকিয়ে রাখে। এখন আর আমার ইচ্ছে করলেও চাল খেতে পারি না। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। ওদের মনে কত লোভ, চিন্তা করো। ওদের ফসল এখন জাদুকরি ফসল হয়ে গেছে, তারপরেও ওরা অন্যকে খাবার দিয়ে সহায়তা করতে চায় না। চিন্তা করো। বাবা, ও বাবা, আমি অনেক দিন হয়ে গেছে পেট ভরে চাল খাই না। তুমি একটু চাল চুরি করে আনো না বাবা। আহ খোকন, দেখতেই তো পাচ্ছ মানুষেরা আমাদের ভয়ে চাল লুকিয়ে রাখছে, আর তুমি কিনা খাওয়ার জন্য বায়না করছো। আমি চাল কোথায় পাবো বলো তো? ক্ষুধা লাগলে কি করব বলো বাবা, পেট তো ক্ষুধায় মোচড় দিচ্ছে। আজ রাতে কিছু চাল আনতে যাব আমি। ওরা যেখানে চাল লুকিয়ে রাখে সেখান থেকে একটু চাল বের করে নিয়ে আসবো আমি। হোগো, দেখে যাও, হতসারা ইঁদুরগুলোর কাজ দেখে যাও। সবগুলো চাল বের করে ফেলেছে, বস্তা একেবারে ফুটো করে ফেলেছে। তাই তো দেখতে পাচ্ছি। না 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 না, আর এভাবে চলতে পারে না। এবার এই হতচ্ছাড়া ইঁদুরগুলোকে আমাদের ধরতেই হবে। ইঁদুর ধরা তো এখন মুখের ব্যাপার নয়। আমি বলি কি, বাজার থেকে বরং বিষ কিনে আনি, ইঁদুরগুলোকে মেরে ফেলি, কি বলো? না না, এ কাজ করো না, অনেক পাপ হবে। এতে ইঁদুরগুলো মারার কোনো দরকার নেই। ইঁদুরগুলো ধরে আমরা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। শুধু শুধু এদেরকে মেরে কি লাভ? আমি বাজার থেকে বরং একটা খাঁচা নিয়ে আসি। এরপর ইঁদুরগুলোকে আজকে রাতে ধরতে হবে, কেমন? ও গিন্নি, আমরা অনেক বিপদে পড়ে গেছি। দেখো দেখো, এই মানুষেরা আমাদেরকে খাঁচার মধ্যে আটকে ফেলেছে। গিন্নি, তোমাকে বলেছি না, বেশি লোভ করো না। ওদের একটু লোভের জন্যই আমাদের এই অবস্থা হয়েছে। বাবা, এখন একটা উপায় বের করো, যে করেই হোক এই খাঁচা থেকে আমাদেরকে বের হতেই হবে। এই এই, তোমরা চুপ করো। ওই দেখো, চাষি আর চাষির বউটা এখানে আসছে। ওরা নিশ্চয়ই আমাদেরকে এবার মেরে ফেলবে। যাই হোক, ভালোই হয়েছে, অবশেষে এই হতচ্ছাড়া ইঁদুরগুলোকে ধরতে পেরেছি। এবার এগুলোকে নদীতে ফেলে দিয়ে আসবো। কি যে পাগলের মতো কথা বলো তুমি! ওদেরকে নদীতে ফেলে দিয়ে আসবো কেন বলো তো? ওরা তো কোনো অন্যায় করেনি, কটা চাল খেয়েছি মাত্র। না না, ওদেরকে তুমি জঙ্গলেই ছেড়ে দাও। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। জঙ্গলে ছেড়ে দিলে ওরা খুঁজে খুঁজে ঠিক আবার বাড়িতে চলে আসবে। আমি বলছি কি, তুমি রাগ করো না। আমাদের ফসল তো এখন জাদুর ফসল, এই ফসল তো আর কমবে না। না হয় কিছু কিছু চাল ওদের খেতেই দিলাম। তোমার মতো এত দয়া মায়া আমার শরীরে নেই গো। ওদেরকে চাল খাইয়ে আমি আমার চাল শেষ করতে পারবো না। এর চেয়ে বরং নদীতে ফেলে দিয়ে আসি, কেমন? যদি ফেলতে হয় একটু সময় নাও, আগামীকাল সকালবেলা না হয় ইঁদুরগুলোকে ফেলে দিয়ে এসো। হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! আমার গোলাঘর একেবারে খালি হয়ে গেছে। সব ফসল কোথাও যেন উধাও হয়ে গেছে। কি হলো আমার!
হে ঈশ্বর, এ কি হয়ে গেল? এবার তো সারা বছর আমাদের না খেয়ে থাকতে হবে, কিন্তু এত বড় একটা অঘটন ঘটলো কি করে? তোরা এখনো বুঝতে পারিসনি তোরা কত বড় অপরাধ করেছিস? এই ইঁদুরগুলো সামান্য কটা চাল খেয়েছি তোদের থেকে, আর তোরা কিনা ইঁদুরগুলোকে মেরে ফেলতে চাইলি। ক্ষমা করে দিন, দয়া করে আমাদের ক্ষমা করে দিন ভিখিরি মা। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এই ইঁদুরগুলোকে আমরা নদীতে ছেড়ে দিয়ে আসবো না। আমি জানি বুড়িমা, তোমার আশীর্বাদের কারণেই আমাদের ফসলগুলো এতদিন শেষ হচ্ছিল না, আর আজ হঠাৎ করেই ফসলগুলো উধাও হয়ে গেছে। যারা মানুষ আর পশু পাখিকে ভালোবাসে না, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। তারা অনেক খারাপ মানুষ। তোরা অনেক বড় অপরাধ করেছিস, এই প্রাণীগুলোকে কষ্ট দিয়েছিস, আর তাই তোদেরকে শাস্তি পেতেই হবে। গিন্নি, তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? এখনই ইঁদুরের খাঁচাটা খুলে ওদেরকে মুক্ত করে দাও, আর ইঁদুরগুলোকে বাইরে বের করে দাও। এই তো তোরা নিজেদের ভুল বুঝতে পেরেছিস। আমি তোদের আবার আশীর্বাদ করছি, আগামীকাল থেকে তোদের গোলা ভরা আবার ধান হবে, আর কোনো সমস্যাই হবে না। তোরা আবার সেই জাদুর ফসল ফেরত পাবি। মা, ও মা, দেখো এই মানুষেরা আমাদেরকে কত কিছু খেতে দিয়েছে। এখানে আবার ফলমূল আছে। এখন ওরা আমাদেরকে অনেক ভালোবাসে। হ্যাঁ বাবা, পেট ভরে ভাত খা। কি যে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম এবার হয়তো আমাকে মেরেই ফেলবে, কিন্তু সেই ভিখারিনী এসে আমাদেরকে বাঁচিয়ে দিল রে। খাওয়ার সময় একটু কথা বলতে নেই। এখন ওদের ফসল জাদুর ফসল হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। ওদের গোলা ভরা ধান সারা বছর থাকবে, আর আমাদেরকেও খেতে দেবে। না গিন্নি, আমরা এভাবে আর এ বাড়িতে থাকবো না। আমাদেরও তো একটা আত্মসম্মান আছে, তাই না? আগামীকাল আমরা জঙ্গলে চলে যাব, সেখানে যা পাই তাই খেয়ে বেঁচে থাকবো। কি বলো? ঠিকই বলেছ। অন্যের ঘাড়ের ওপর বোঝা হয়ে থেকে আর কোনো লাভ নেই। এই বাড়িতে আমরা আর থাকবো না। ওদের জাদুর ফসল ওরাই খাক, আমরা এখান থেকে চলে যাব। চন্দ্রা, তোমাকে যে বলেছিলাম প্রতিদিন ইঁদুরগুলোকে খাবার দিতে, তুমি কি ওদেরকে খাবার দিয়েছো মা? বাবা, আমি ওদেরকে খাবার দিয়েছি। শুধু আজকের নয় বাবা, প্রতিদিন সকালবেলা আমি ওদের খাবার দিয়ে আসি। আমাদের ফসলগুলো জাদুর ফসল হয়ে গেছে। আজকেও চালগুলো কেমন যেন বেড়ে উঠছিল। আমাদের সেই অভিশাপ আর নেই। কত বড় একটা অন্যায় আমরা করতে যাচ্ছিলাম বলতো। যদি কোনোভাবে ওদেরকে নদীতে ফেলে দিতাম, তাহলে সারা জীবন আমাদের এই পাপের বোঝা নিয়ে বেড়াতে হতো, তাই না? ওগো শুনছো? সেই দেখো এক অদ্ভুত ব্যাপার। ইঁদুরগুলো এখানে নেই, মনে হচ্ছে ওরা অন্য কোথাও চলে গেছে। আমরা ওদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, আর তাই ওদের অভিমান হয়েছে। ওরা এখান থেকে চলে গেছে। ও বাবা, ইঁদুরগুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা, ঘরে যে পর্যন্ত জাদুর ফসল আছে, আমরা কখনো আর কোনো প্রাণীকে অভুক্ত রাখবো না। নিজেরাও খাবো এবং অন্যান্য প্রাণীদের পেট ভরে খাওয়াবো। তাহলে সৃষ্টিকর্তা আমাদের ওপর সহায় থাকবেন। কোথায় গিয়েছিলি মা? একটু লিপিদের বাড়ি গিয়েছিলাম বাবা।
আসার সময় পথের ধারে এমন সুন্দর কচু শাক দেখে তুলে নিয়ে এলাম। আদা দিয়ে রান্না করব বাবা। তোর মা চিংড়ি দিয়ে কচু শাক রান্না করত। আহ, কি যে ভালো ছিল খেতে। তারপর তো পুকুরটা বিক্রি করে দিতে হলো, মাছের ব্যবসাটাও বন্ধ হয়ে গেল, আর আমাদের সুদিনও হারিয়ে গেল। দুঃখ করো না বাবা, দিন কখনো সমান যায় না। একদিন দুঃখ আসবে, তারপর সুখ, তারপর আবার দুঃখ, এই করেই তো জীবন কেটে যাবে। মীরা, লিপির বাবা কি বাড়িতে আছে রে? তা তো জানি না বাবা, লিপি কুমড়োর ভর্তা খেতে চেয়েছিল, তাই ওকে একটু ভর্তা দিয়ে এলাম। কেন বাবা, কিছু দরকার পড়লে বলো, আমি গিয়ে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। না রে মা, তোকে কষ্ট করে আর এত রোদে যেতে হবে না। আমি দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। ঘরে তো চাল বারণ তো। তুমি চিন্তা করো না বাবা, বিধাতা কাউকে না খাইয়ে রাখে না। চিন্তা তো করতেই হবে রে মা, সামনে বর্ষাকাল আছে। বর্ষায় যে একদম কাজে বের হওয়া যায় না। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি কিন্তু খাবার রান্না করে তোমার জন্য অপেক্ষা করব। তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। ঠিক আছে রে মা। ইস, আমারও যদি দীপের মতো নিজের মা থাকতো, কতই না ভালো হতো। আমার মা সংসারের সব কাজ করত, আর আমি মায়ের পাশে বসে থাকতাম, কত গল্প করতাম। মা তো মরে গেছে। আচ্ছা, আমার মা কি আমাকে ভুলে গেছে? মীরা, তুমি মীরা? হ্যাঁ, আমি তো মীরা, কিন্তু আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। আর কার কাছে এসেছেন? আমার বাবা তো বাসায় নেই। তোমার বাবা কোথায় গিয়েছে মীরা? বাবা কাজের খোঁজে বেরিয়েছে, কিন্তু আপনি কে? আমি আমি তোমার নানিমা। আমি তোমার কাছে এসেছি মীরা। তুমি আমাকে তোমার সাথে থাকতে দেবে? আমার যাওয়ার যে কোনো জায়গা নেই। নানিমা? আমার নানিমা? কিন্তু বাবা তো কখনো বলেনি আপনার কথা। আপনি তবে এতদিন কোথায় ছিলেন নানিমা? আমি তো এতদিন আমার বাড়িতেই ছিলাম, আমার ছেলে বউয়ের সাথে। কিন্তু ওরা আমাকে আর ওদের সাথে রাখতে চায় না। আমাকে ওরা বাড়ি থেকে বার করে দিয়েছে। এই আবার কেমন কথা? নিজের মাকে কেউ আবার ঘর থেকে বের করে দেয় নাকি? দায়িত্ব আমাকে দিল। একজন মা 7 বাচ্চার দেখাশোনা করতে পারে, কিন্তু 7 জন সন্তান একজন মায়ের দেখভাল কখনো করতে পারে না। মানুষ বুড়ো হলে অসল হয়ে যায়, সংসারের বোঝা হয়ে যায়। অমন করে বলো না গো, আমার তো মা নেই। জানো তো, যার মা থাকে না সেই জানে মায়ের কদর। ওই সে গো, লোকে বলে না, দাঁত থাকতে দাঁতের কদর বোঝে না। তুমি একটু বসো এখানে, আমি তোমার জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। তুই একদম তোর মায়ের মতোই হয়েছিস মীরা। তোর মা তো তোর মতোই ছিল, যেন মিলির মুখটাই তোর মুখে বসানো। নাও নানিমা, খাও। আজ শুধু ভাত আর কুমড়ো ভর্তাই করেছি, দুবেলা আদা দিয়ে কচু শাক রান্না করব। তা বেশ তো। আসলে 2 দিন পেটে কিছুই পড়েনি, অনেকটা পথ হেঁটে এসেছি। খুব জোরে খিদে পেয়েছিল রে। আমি তো তোর খাবারটা খেয়ে নিলাম, এখন তুই কি খাবি মীরা? কোনো ব্যাপার নয়, একবেলা একটু জল খেয়ে কাটালেও কিছু হবে না। আমি গরিব ঘরের মেয়ে, খিদে সহ্য করতে না পারলে হবে? তুমি একটু বিশ্রাম নাও নানিমা, আমি দেখি হাতের কাজগুলো গুছিয়ে রান্না করতে শুরু করি। আমার যে একটা নানিমা আছে সেটা তো আমি জানতামই না। আমাদের তো আপন বলতে কেউ নেই। বাবা তবে এতদিন আমাকে কেন বলেনি? ধুর, আমিও না কিসব ভাবছি। তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, রান্না করতে হবে তো। আরে বাহ, আজকে তো ভাগ্যটা বেশ ভালো, কয়েকটা কুচু চিংড়ি পেয়ে গেলাম। কচু শাক দিয়ে রান্না করলে বেশ হবে। বাড়িতে অতিথি এসেছে, যাই যাই, তাড়াতাড়ি এগুলো কেটে বেছে রান্না শুরু করি।
মীরা, ও মীরা মা, কোথায় গেলি রে মা? বাবা তুমি এসেছো? হ্যাঁ রে মা, কাজের সন্ধান পেলাম না, তবে একটা কাজের কাজ হলো জানিস। কি কাজ বাবা? মেয়ে বড় হলে এই কাজের আশা সব বাবাই করে রে মা। শোন মা, আজ ছেলের বাবা তোকে দেখতে আসবে, একটু বেশি করে জমিয়ে রান্না করিস রে মা। কোন ছেলের বাবা? তোর বিয়ের জন্য কত জনকেই তো বলে রেখেছি। আজ পূর্বপাড়ার মুদি দোকানদার তার একমাত্র ছেলের জন্য তোকে দেখতে আসবে রে মা। আহ, কি ভালো ঘর, ভালো বর হবে রে তোর। ছেলেটা পড়ালেখা জানে, আমার যে কি আনন্দ হচ্ছে রে মা। আমি বিয়ে করব না বাবা, আমি চলে গেলে তোমার কি হবে? তাই বললে কি হয় রে মা? তুই যা, ঘরদোর গুছিয়ে রাখ না, তারপর নিজে স্নান করে একটা সুন্দর শাড়ি পরে তৈরি হয়ে নে, কেমন? আমার তো এই একটাই শাড়ি বাবা, তুমি চিন্তা করো না। যারা টাকা পয়সার পোশাক দিয়ে বিচার করবে তেমন ঘরে আমি যেতে চাই না। তুই যা মা, দেরি করিস না। আমার যে কি খুশি লাগছে। বাবা, কি হয়েছে রে মা? নানিমা এসেছে বাবা, ঘরেই আছে। তুমি যাও, তার সাথে দেখা করো। কি সে কেন এসেছে? গরিব বলে তো এতদিন আমাদের পরিচয়ই দেয়নি। আজ সে অসহায় বাবা, তার থাকার জায়গাটুকুও নেই। আমারও নুন আনতে পান্তা পুরায়, নিজেদেরই খাবার জোটে না, আবার আরেকটা মুখ। তুই তাকে চলে যেতে বললি না কেন? বিপদেই তো আপনজনের পরিচয় পাওয়া যায় বাবা। সে অসহায়, তাকে অবহেলা করা উচিত হবে না। নিজের মায়ের এমন অবস্থা দেখতে পেলে উপরে যে আমার মাও কষ্ট পাবে বাবা। ঠিক আছে, থাকুক সে, তবে আমরা যা খাই তাই খেতে হবে, আলাদা করে আপ্যায়ন করতে পারবো না। আহ বাবা, আসতে বলো, শুনতে পাবে তো। তুমি যাও তো, একটু বাইরে থেকে ঘুরে এসো, আমি সবটা দেখে নিচ্ছি। ঠিক আছে। বাবা জীবন, হ্যাঁ, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি ভেবেছি তোমার কাছে একটু ঠাঁই পাবো, তাই এসেছি। বাবা জীবন, আমাকে দয়া করে তোমাদের সাথে বাকি জীবনটা থাকতে দেবে। মীরা আমাকে সব বলেছে, আপনি যান, বিশ্রাম নিন। আমার তো মনে হয় মীরা চায় আপনি এখানেই থাকুন। আর একা একা মেয়ে রেখে তো আমিও কোথাও যেতে পারি না, তাই আপনি চাইলে থাকতে পারেন। এতদিন ওরা আমাকে আসতে দেয়নি, আমার মেয়েটার মরা মুখটা দেখার ভাগ্য হয়নি আমার। নাতনিটাকেও আমার কাছে নিতে পারিনি, আমি অপরাধী। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা জীবন। গরিব মানুষ কাউকে কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারে। এতদিন যা হয়েছে পুরনো কথা ভেবে আর কি হবে। শ্বশুর মশাই আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছিল, আমার খারাপ অবস্থার কারণে আপনারা মুখ ফিরিয়ে নিয়েছেন, এতে তো ক্ষমা চাওয়ার কিছু নেই। আজ মিলি থাকলে কত খুশি হতো, কিন্তু এসব কথা এখন থাক। কি রে, একা একা মুখে হাত দিয়ে কি এত চিন্তা করছিস? ঘরে অতিথি আসবে, তাকে কি দিয়ে আপ্যায়ন করি বলো তো? বাবার তো গত 1 মাস ধরে কোনো কাজ নেই, হাটে যেতেও বলতে পারছি না, কি যে করবো। যা আছে তাই দিয়ে সেবা করবি, খাবার নয়। মানুষের মিষ্টি কথাই সকলে মনে রাখে। এ তো কম আয়োজন নয়, কচু শাক, চিংড়ি ভুনা, ধোয়া ওঠা গরম ভাত আর লঙ্কার আচার। বাহ, তবে কি কি নানিমা? রোদে তেতে পড়ে আসবে, একটু শরবত করতে হয় যে, একটু নুন আর লেবু দিয়ে একটু শরবত দিতে পারলে বেশ ভালো হতো। গাছে তো একটা লেবুও নেই, সবে লেবুর ফুলগুলো ফুটতে শুরু করেছে। তাহলে কিছু পাতা নিয়ে আয়, কচি পাতা আনবি। আমি নুন কষলে ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে দেব, কেমন? তুমি কত কিছু জানো নানিমা, আমাকে সব শিখিয়ে দিবে কেমন? ঠিক আছে, যা এখন।
আসুন আসুন, ভেতরে আসুন। ভেতরে যাব বলেই তো এলাম, এই হাড়িটা ধরুন। আরে হাড়ি হালকা হলে সমস্যা নেই, আমি ব্যবসায়ী মানুষ, অবচয় একদম পছন্দ করি না। এখানে 6টা মিষ্টি নিয়ে এসেছি। বেশ ভালো মিষ্টি, বুঝলেন? ওই যে বাজারের নরেন ঘোষের মিষ্টি। এসবের আবার কি দরকার ছিল? আসুন আসুন, আপনি ভেতরে আসুন। মিষ্টির কোনো দরকার নেই? তাহলে আমাকে হাড়িটা দিয়ে দাও, আমি দোকানে ফেরত দিয়ে দেব। কটা টাকা হয়তো ওরা কম দেবে, তবে যা পাওয়া যায় আর কি। আসুন, ভেতরে আসুন। এটা আমার মেয়ে মীরা। কি দারুণ, কি ভালো শরবত এনেছো। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি কি আরেকটু শরবত পেতে পারি নাকি? দুপুরের খাবারটা কি আনতে বলবো নাকি? দুপুরের খাবারও আছে? আরে বাহ, তাহলে তুমি বরং খাবারটা নিয়ে এসো, শরবত আর দিতে হবে না। আপনার কি আর কিছু লাগবে? না 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 না, আমি আসলে আগের মতো খেতে পারি না, মুখে খাবারের একদমই রুচি নেই। তবে একটু মাংস হলে আরো কিছুটা খেতে পারতাম আর কি। এসব আমার মেয়ে রান্না করেছে। ভালোই, তবে ততটা ভালো নয়। নতুন বাড়িতে এসে কেউ এমন আচরণ করতে পারে? কেমন মানুষ শুনি, আর ওনার পরিবারই বা কেমন? মীরা, এসব বলতে নেই, উনি হয়তো ভোজন রসিক। তুমি যাও, একটু ভর্তা আর ভাত বসিয়ে দাও। বাড়ি শুদ্ধ সকলে তো আর না খেয়ে বসে থাকবে না। এক্ষুনি দিচ্ছি নানিমা, তুমি ওই দিকটায় গিয়ে বসো। মেয়ে তো আপনার মোটামুটি, এবার দেনা পাওনার কথাটা মিটিয়ে নিলেই হয়। আমার তো সামান্য অবস্থা, সাধ্য মতো চেষ্টা করব। তা বললে কি আর কন্যাদায় শেষ হয়ে যায় নাকি? ভালো পাত্র নেবেন, ভালো ঘর নেবেন, আর দাম দেবেন না, তা তো হয় না। শুনেন, আমার ঘরে মেয়ে দিতে হলে সোনার গয়না দিয়ে মেয়েকে সাজিয়ে দিতে হবে। বিনোদনের জন্য একটা রেডিও আর ঘর সাজিয়ে দেবেন, কেমন? আর যদি জামাইকে কিছু দিতে চান তবে একটা সাইকেল দেবেন। আমার ছেলে তো যে সে ছেলে নয়, লেখাপড়া করাতে আমার তো কম খরচ হয়নি। আমি ছেলে বিয়ে দিয়ে সেসব উসুল করব। এমনিতেই মেয়ের বাবারা চেয়ে বসে আছে আমার ছেলেকে। এত কিছুর পয়সা আমি কোথায় পাবো? আমার তো সামর্থ্য নেই। কম টম যদি হয়। একটা কিছু কম পড়লেও মেয়েকে আপনার বাড়িতেই রেখে যাব। বধূ বরণ তো হবেই না। তাহলে আর কি, আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন। আপনি বরং আসুন, যান। দেখো বাবু, পরে কিন্তু পস্তাতে হবে। যত সব, আমার সময়টা নষ্ট করলো অযথা। দাও দাও দাও, মিষ্টির হাড়িটা দাও, ওটা নিয়ে আমি হাঁটা দেই। বাবা জীবন, এসো, দুটো শুকনো ভর্তা ভাত মুখে দাও। কত বেলা হলো বলো তো? এ কি গো, কি এত ভাবছো? আমার মেয়ের কি তবে বিয়ে হবে না? পাত্রের বাবার কত কত আবদার। আমার মেয়ের জীবনটা কি নষ্ট হয়ে যাবে? বিধাতা, ও বিধাতা, আমার মেয়েটা কি চিরকাল আইবুড়ো থাকবে নাকি? সমাজের লোকেরা যে নানা কথা বলবে। চিন্তা করো না বাবা, তোমরা যেমন তেমন ঘরেই মেয়ে বিয়ে দাও। অত ভালোবাসতে হবে না, সুখ দুঃখ তো বিধাতা দেবেন। তবে হ্যাঁ, মীরার বিয়েতে আমি সোনার গয়না দেব, আমার সোনার হার
আর হাতের কাকুন সবটাই ওকে আমি দেব। ওগুলো আমার সাথেই আছে, তুমি চাইলে ওগুলো তোমার কাছেও রাখতে পারো। আপনার কাছেই থাক, দরকার পড়লে চেয়ে নেব। তোমরা তাড়াতাড়ি খেতে এসো, বাইরে ঘন কালো মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। মারে, পাত্রের বাবার অনেক দাবি, আমি যে তোকে বড় ঘরে বিয়ে দিতে পারলাম না রে মা। বড় ঘর হলেই তো হবে না বাবা, মনটাও বড় হতে হবে। অমন লোভী মানুষের বাড়িতে আমি যেতে চাই না। মীরা, খাবার দাবার কিছু আছে? খুব খিদে পেয়ে গেছে, বৃষ্টির কারণে তো বেলাও বোঝার উপায় নেই। আজ ঘরে কোনো খাবার নেই বাবা, সকাল থেকে নানিমাকেও শুধু জল বাতাসাই দিয়েছি। আজ বাজার হাট না করলে যে সবাই উপোস দিতে হবে। হাতে তো টাকা করে বিশেষ নেই রে, দেখি দোকানি ধারে কিছু দেয় কিনা। আরে তুমি এসো এসো, দোকানে দেখো না একদমই বেচা বিক্রি নেই, বৃষ্টির জন্য কেউ বাইরেও আসে না। আসলে আমি খুব দরকারে এসেছি। দরকার? কি দরকার? শোনো, বিনে পণে আমি আমার ছেলের বিয়ে কিন্তু দেব না, তা বাদে যে কোনো দরকার আমি শুনতে পারি, তবে রাখতে পারবো কিনা সে কথা আমি দিতে পারছি না। আমাকে কিছু ডাল আর চাল ধারে দিবেন? আমার পরিবার না খেয়ে আছে, আমি কাজ পেলে সব টাকা শোধ করে দেব। বলি মগের মুল্লুক নাকি? শোনো, আমি ধার দিলে তুমি হাওয়া হয়ে যাবে। আজ নগদ, কাল বাকি, ওসব ধারে কিছু হবে না। তুমি যাও তো, সকাল সকাল কি সব বায়না নিয়ে আসে। যাও যাও যাও। দেখুন না, আমাকে আপনার কোনো কাজে লাগলে আমি কাজও করে দিচ্ছি, কিন্তু আমার পরিবারের জন্য একটু খাবারের জোগাড় করে দিন। আমার কোনো কাজের দরকার নেই, কোনো কাজের দরকার নেই। তুমি যাও যাও যাও, যত সব। হে বিধাতা, বৃষ্টিতে কেন শুধু পানিই পড়ে? কটা টাকা পড়লে কি এমন ক্ষতি হতো? আমি খালি হাতে কেমন করে বাড়িতে যাব? গরিবের কষ্ট কি তুমি বোঝো না? কেন দুর্ভোগ পোহাতে বৃষ্টি দাও তুমি? পথের মধ্যে কলা গাছ আর কলার কাঁদি, কলাগুলো নিয়ে যাই। পাপ নিও না বিধাতা, বড় বিপদে পড়েছি বলেই নিয়ে যাচ্ছি। এত বড় কলার কাঁদি, বাহ কি দারুণ দেখতে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আজ এটুকু দিয়েই দিনটা পার করতে হবে, কাল রোদের দেখা পেলে কাজে যাব। দোকানি ধারে কিছু দেয়নি, কি আর বলবো? গরিবের ঘরে এসেছেন, কষ্ট করে তো থাকতেই হবে, বুঝুন। কোনো ব্যাপার নয়। মীরা, তোর বাবাকে মুড়ি এনে দে। নাও বাবা, মুড়ি দিয়ে কলা খাও বাবা, দেখবে আর খেতে পাবে না। আমি মীরাকে দিয়ে মুড়ি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। কিরে, কি হয়েছে তোর? এত কি ভাবছিস? আমার বাবা মাছ চাষ করতো, মাছ ধরতো, মাছ বিক্রিও করতো, কিন্তু আজ আমাদের কিচ্ছুটি নেই। আমাদের দুবেলা খাবারই জোটে না। আমি যদি মেয়ে না হই বাবার ছেলে হতাম, তাহলে বাবার অনেক সাহায্য হতো বড়। ছেলে আর মেয়েতে কি আসে যায়? মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে। কিন্তু আমি তো কিছুই করতে পারি না। যদি বাবার জন্য কিছু করতে পারতাম। বিধাতা চাইলে একদিন সব হবে। যা, তোর বাবাকে কটা মুড়ি দিয়ে আয়, কলা আর মুড়ি খেয়ে এই বেলাটা কেটে যাক।
বাহ, আজ তো বৃষ্টি নেই। আজ যদি একটা কাজ পেয়ে যাই কতই না ভালো হয়। তাড়াতাড়ি কাজের খোঁজে বের হতে হবে। চাচা, ও বাবা, তুমি? কাল বৃষ্টিতে আমাদের বাগানের বেড়া ভেঙে গেছে, আগাছাও জমেছে, সব পরিষ্কার করে দিতে হবে। আমি আপনাকে একবেলা খাবার আর 200 টাকা দেব, আপনি কি যাবেন নাকি? 200 টাকা তো বেড়া তৈরি করতেই নেই, আগাছা পরিষ্কার করতে আলাদা টাকা দিতে হবে বাবা। আর আমি কারো বাড়িতে খাবার খেতে পারবো না। আমার মা মরা মেয়েকে ফেলে কোনো ভালো খাবার আমার গলা দিয়ে নামবে না বাবা। ঠিক আছে চাচা, আপনি চলুন, আমি আপনাকে পুষিয়ে দেব। আসলে আমার বাগানের কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরেই আসছি। চাচা, আপনি একটু জিরিয়ে নিন। না গো বাবা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টি হতে পারে। আমাকে আমার টাকাটা দিয়ে দাও, আমি বাজার করে বাড়ি যাব। আজ বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে মনে হয়। দেখে এলাম বাঁধে ফাটল ধরেছে, কি যে হবে সবার। বলো কি গো বাবা, বন্যা হলে যে বিপদ। কপালের লেখা কে খণ্ডাবে? নিন চাচা, পুরো 400 টাকা দিলাম, আপনি খুশি তো? আমার একটা কাজের বড্ড দরকার ছিল বাবা, আবার কখনো দরকার পড়লে আমাকে ডেকো। আজ চলি বাবা, আবার দেখা হবে। ওই যে বাবা এসে গেছে। ইস, সারাদিন রোদের মধ্যে কাজ করে মুখের দিকে আর তাকানো যাচ্ছে না বাবা। আগে দেখ না মা, কত কত বাজার নিয়ে এলাম, আজ পেট পুরে খাবো। কেমন জমিয়ে রাত তো মা, দেখি দেখ না, কতদিন বাদে বাড়িতে বড় একটা কাতলা নিয়ে এসেছি, এখনো লেজ নাড়ছে রে মা। তোমাকে কতদিন পর হাসতে দেখলাম। তুমি গোসল করে এসো বাবা, আমি রান্না শুরু করি। যা মীরা, আগে খাবারের জায়গাটা ঠিক করে বাবাজিকে নিয়ে খেতে বস, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে নানিমা। আহ, রান্নার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। এই প্রথম রান্না না করে আমার পাতে খাবার উঠলো। সবাই এমন করছে কেন? এ কি গো, এত পানির শব্দ! হায় হায় মীরা, মীরা মা, বন্যার পানিতে যে গ্রাম ভেসে গেল রে মা। চলো বাবা, আমরা সারের উপর গিয়ে বসি, নয়তো আমরাও সে পানিতে ভেসে যাব। সেই ভালো। মীরা মা, আমার জালটা দে, আর তুই বড় বড় পাত্র নে। দেখ কত বড় চিংড়ি ভেসে যাচ্ছে, এমন বড় বড় চিংড়ি গতকাল চোখে দেখিনি। অনেকগুলো চিংড়ি পাওয়া গেছে বাবা, এগুলো নিশ্চয়ই অনেক দাম হবে। শহরে নিয়ে কাল এগুলো বিক্রি করব, তারপরে টাকায় আমাদের পুকুরটা আবার ফিরিয়ে নেব, আবারও চিংড়ি চাষ করব। আবার যেন সুদিন ফিরে আসে বাবা। মীরা, তোর বাবা না খেয়ে কোথায় গেল? আমাদের পুকুরটা কিনতে গেছে গো নানিমা, তারপর পুকুর খনন করে শুনেছি মাছের চাষ করবে বাবা। তোরা সুখে থাক, এই প্রার্থনাই করি। তোমার কথাই সত্যি হয়েছে, বিধাতা সাহায্য করতে চাইলে যে কোনো ভাবেই তা দরজায় এসে দাঁড়ায়। ভাই সাহেব, আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ। একটা শুভ দিন দেখে চলুন না, ওদের 4 হাত এক করে দেই। মীরা মা, এদিকে আয়। তুই কি বলিস মা? যারা ধন সম্পদ টাকা পয়সা দেখে সম্পর্ক তৈরি করতে চায়, এমন লোকেদের সাথে আমি থাকতে পারবো না বাবা।
তুমি কোনো গরিব ঘরে আমায় বিয়ে দাও, কিন্তু এমন লোভী বাড়িতে না। শুনলেন তো, আপনি এখন আসুন। বন্যায় চিংড়ি ভেসে এসে দেখি অহংকারী বানিয়ে দিয়ে গেছে তোমাদের। আগে মাথা নিচু করে কথা বলতে, আর এখন কারো সব দিন সমান যায় না। আপনিও তো আবার এসেছেন। সেটাই তো, এসেই তো ভুলটা করেছি। বন্যায় ভেসে আসা চিংড়ি একটা ভেসে থাকা পরিবারকে বাঁচিয়ে দিল। যাই রে মা, আমাকে চিংড়ি নিয়ে শহরে যেতে হবে। ফিরতে সন্ধ্যা হবে। সাবধানে থাকিস রে মা, সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে বাবা,